রাজশাহী বোর্ড 2023 এর একটা সৃজনশীল প্রশ্ন, এসএসসি আর কি, এটা তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটা আর কি। 2023 সালের একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এখানে তিনটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে এই উদ্দীপকটাতে তিনটা বিক্রিয়া দেওয়া আছে। প্রথম বিক্রিয়াটা দেখো, প্রথম বিক্রিয়া দেওয়া আছে মার্কিউরিক ক্লোরাইড মার্কারির সাথে বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করেছে। আবার বলছি, এখানে মার্কিউরিক ক্লোরাইড মার্কারির সাথে বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করেছে। দ্বিতীয় বিক্রিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে এক্স নামক একটা যৌগ উৎপন্ন করেছে, যেটা আসলে পূর্ণ নয় এই বিক্রিয়াটা, সাথে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করেছে। 3 নম্বর বিক্রিয়ায় দেখাচ্ছে যে এখানে ক্যালসিয়াম ক্লোরাইড 6 অণু পানির সাথে যুক্ত হয়ে ওয়াই নামক একটা যৌগ উৎপন্ন করছে। প্রিয় শিক্ষার্থী, দেখো প্রথম বিক্রিয়াটা কিন্তু পূর্ণ দেওয়া আছে, কিন্তু দ্বিতীয় তৃতীয় এই দুটো বিক্রিয়া পূর্ণ দেওয়া নেই। তাহলে আমরা এই দুই বিক্রিয়াটা পূর্ণ করতে পারবো। যাই হোক, যদি আমরা বিক্রিয়া দুটো পূর্ণ করতে পারি তাহলেই কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার করতে যাব, আদারওয়াইজ এই প্রশ্নের উত্তর করতে যাব না, কারণ আমাদের এই বিক্রিয়াটা পূর্ণ করাটা মেইন কাজ। যাক, এরপরে দেখা যাক প্রশ্নগুলো কি বলছে। অরবিটাল কাকে বলে? প্রথম প্রশ্নটা হচ্ছে অরবিটাল। প্রিয় শিক্ষার্থী, অরবিটাল তোমরা এটা সম্পর্কে জানো। অরবিটাল হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে একটা অঞ্চল, যে অঞ্চলে আবর্তনশীল এবং নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন এর মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, বা ইলেকট্রন মেঘের প্রাপ্তির সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, সেই অঞ্চলটাকে আমরা আসলে অরবিটাল বলবো। তাহলে অরবিটাল হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে একটা অঞ্চল, যে অঞ্চলে ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক থাকে, একটা নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বাধিক থাকে, সেই অঞ্চলটাকে আমরা অরবিটাল বলবো। অরবিটালকে তো আমরা ইএসপি, ডিএফ এগুলো দিয়ে প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যদি এটা মনে করি একটা পরমাণু নিউক্লিয়াস, তাহলে এরকম পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে একটা জায়গা থাকবে, এরকম একটা জায়গা, এই যে এই জায়গাটাই হচ্ছে অরবিটাল। পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন মেঘের ঘনত্ব, এগুলো আমি ইলেকট্রন মেঘের ঘনত্ব দেখাচ্ছি, আবর্তনশীল এবং নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের ঘনত্ব এখানে সবচেয়ে বেশি, এই অঞ্চলটা এরকম হয়ে থাকে 1s অরবিটাল। এরপরে যদি আমি আরেকটা কক্ষপথের আরেকটা অরবিটাল আঁকাই, তাহলে দেখতে পাবো যে এরকম একটা অঞ্চল, এই অঞ্চলে আবার ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে, এই অঞ্চলটাকে আবার আরেকটা অরবিটাল বলতে পারি, সেটা হবে হয়তো 2 অরবিটাল। তো প্রিয় শিক্ষার্থী, দেখো পরমাণুর এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারিদিকে একটা অঞ্চল, এই অঞ্চল এটা 2s। তো এই অঞ্চলে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অ্যাবাউট 95% হয়ে থাকে। দ্যাট মিন্স ইলেকট্রন ক্লাউড কনসেন্ট্রেশন, এই ক্লাউড কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি, ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, এই জায়গাগুলোকে এইটা কিংবা এটাই হচ্ছে অরবিটাল। আমরা খুব সংক্ষেপে সংজ্ঞাটা লিখে দিব। অরবিটাল হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে একটা অঞ্চল, একটা জায়গা, যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কিংবা ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, এই জায়গাটাকে আমরা বলবো অরবিটাল। অরবিটাল হয়ে থাকে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল, এগুলো আলাদা আলাদা আকৃতি হয়ে থাকে। আমাদের ছোট একটা প্রশ্ন দিয়েছে, জাস্ট অরবিটাল কাকে বলে, একটা ছোট প্রশ্ন, এবং এর উত্তরটাও আমরা ছোট করে দিব। জাস্ট এইটুকু লিখলেই হবে যে পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল এবং নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘের ঘনত্ব যে সবচেয়ে বেশি যে অঞ্চলে, সেই অঞ্চলটাকে আমরা বলবো অরবিটাল। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখা যাক পরের প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্নতে বলা হয়েছে যে ফরমালিন একটি অ্যালডিহাইড। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমাদের জানতে হবে ফরমালিনটা কি। ফরমালিন একটি অ্যালডিহাইড, এই কথাটা বলছে। অ্যালডিহাইডটা আমি পরে আসছি, আগে আমি জেনে নিব যে ফরমালিনটা কি। ফরমালিন হচ্ছে এরকম একটা যৌগ আছে HCHO, এটার নাম হচ্ছে মিথানেল, বা এটার আরেকটা নাম হচ্ছে ফরমালডিহাইড। এটা আসলে অ্যালডিহাইডের একেবারে প্রথম সদস্য ফরমালডিহাইড। এই ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ, এই ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণই হচ্ছে ফরমালিন। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছো, এই যে ফরমালডিহাইড বা মিথানল, এটার 40% জলীয় দ্রবণই হচ্ছে ফরমালিন। তো তাহলে ফরমালিনে কি কি থাকে? ফরমালিনে 40% ফরমালডিহাইড থাকে আর 60% পানি থাকে, এই তো না? তো বলা হচ্ছে যে ফরমালিন কি ফরমালডিহাইড, এমন প্রশ্ন করছে। ফরমালিন একটি ফরমালডিহাইড, হ্যাঁ অবশ্যই ফরমালিন একটি অ্যালডিহাইড আর কি। হ্যাঁ অবশ্যই এটা একটা অ্যালডিহাইড, কারণ হচ্ছে
ফরমালিনহাইড থাকে 40%, আর ফরমালিনে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকে, ফরমালিনে একটি অ্যালডিহাইড গ্রুপ থাকে। তাই আমরা বলতে পারি যে ফরমালিন বেসিক্যালি একটা হচ্ছে ফরমালডিহাইড। আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলছি, এটা আসলে অনেক দ্রুত আমার বলা হয়ে যাচ্ছে, হয়তো তোমরা বিষয়টা ওইভাবে ক্লিয়ার বুঝতে পারছো না। আবার শোনো, ফরমালিন হচ্ছে মিথানল বা ফরমালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ফরমালিনের প্রধান উপাদান তাহলে আমরা বলতে পারি মিথানল, আর 60% পানি থাকে। এই যে মিথানলে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, যেহেতু মিথান একটা অ্যালডিহাইড, তাহলে আমরা বলতে পারি যে ফরমালিনও একটা অ্যালডিহাইড। যাই হোক, সেক্ষেত্রে পরের প্রশ্নতে যাওয়া যাক। পরের প্রশ্নে বলা হয়েছে যে এই যে উদ্দীপকের প্রথম বিক্রিয়া দ্যাট মিন্স এই মার্কিউরিক ক্লোরাইড মার্কারির সাথে বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করেছে। এই বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া? এই বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া? যদি জারণ বিজারণ বিক্রিয়া হয় তাহলে এটা ব্যাখ্যা করা। আসলে এটা জারণ বিজারণ বিক্রিয়া, এটা বলেই দিয়েছে যে 1 নম্বর যৌগে জারণ বিজারণ ঘটেছে। 1 নম্বর যৌগে হবে না, এটা 1 নম্বর বিক্রিয়ায় হবে। এটা 1 নম্বর বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটেছে, বিষয়টা ব্যাখ্যা করা। আসলে এটাতে জারণ বিজারণ ঘটেছে, এটা আমরা কিভাবে জানবো? প্রথমত আমরা আগে জেনে নিই যে জারণ কি আর বিজারণ কি, এই কথাটা তোমাদের লিখতে হবে প্রিয় শিক্ষার্থী। এই প্রশ্নটাতে কিন্তু 3টা মার্কস আছে, সুতরাং আমরা এখানে যদি কোনো সংজ্ঞা দেওয়ার মতো কোনো সুযোগ পেয়ে থাকি তাহলে সেই সংজ্ঞাগুলো দিব। জারণ হচ্ছে ইলেকট্রন প্রদানের যে ঘটনা, যে প্রক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে বা ইলেকট্রনের ত্যাগ ঘটে, ইলেকট্রনের অপসারণ ঘটে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে জারণ বিক্রিয়া। অপরদিকে বিজারণ বিক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোন একটা অণু, পরমাণু, আয়ন অথবা মূলকের ইলেকট্রনের গ্রহণ ঘটে। তো আমরা এখানে দেখব এই বিক্রিয়াটাতে কোনো ইলেকট্রনের গ্রহণ বা ইলেকট্রনের দান ঘটেছে কিনা। প্রিয় শিক্ষার্থী, প্রথমত জারণ বিজারণের আমরা সংজ্ঞাটা দিয়ে নিব, এরপরে আমরা বলবো যে প্রদত্ত বিক্রিয়াটি নিম্নরূপ। প্রদত্ত বিক্রিয়াটা কি দেখো, এখানে মার্কিউরিক ক্লোরাইড মার্কারির সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন হয়েছে। দেখো আমরা এখানে এই চার্জগুলো লিখে নেব এইভাবে। এই মার্কারির চার্জ কত সেটা কিন্তু ক্লোরিনের নিচে দেওয়া আছে। এই মার্কারির চার্জ হলো +2, ক্লোরিনের চার্জ কত সেটা মার্কারির নিচে দেওয়া আছে, সেটা হলো -1। এখানে মার্কারি মৌল হিসাবে আছে, তাই কোন একটা মৌলের চার্জ হয় 0। অন দ্য আদার হ্যান্ড এখানে আমরা যদি এই 2 কে অনুপাত করি তাহলে কিন্তু এটা 1 হবে। তার মানে এখানে মার্কারির চার্জ হলো +1 আর এই ক্লোরিনের চার্জ হলো -1। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো, এই বিক্রিয়া থেকে আমরা বিষয়টা ব্যাখ্যা করব। এখানে এই যে এই মার্কিউরিক ক্লোরাইড এর এই মার্কারি যোজনী হলো +2, অথচ এখানে ওই মার্কারি চার্জ হয়েছে +1। এখানে ধনাত্মক চার্জের হ্রাস ঘটেছে, +2 থেকে +1 হয়েছে। এই জায়গাতে ঘটেছে বিজারণ। ধনাত্মকের হ্রাস ঘটলে সেটা হয় বিজারণ। অন দ্য আদার হ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কোনো চার্জ নেই, কিন্তু এখানে একটা চার্জ হয়েছে, এখানে ধনাত্মকের বৃদ্ধি ঘটেছে, এখানে হয়েছে জারণ। এখানে ইলেকট্রনের দান ঘটেছে আর এখানে ইলেকট্রনের গ্রহণ ঘটেছে। তো আমরা বলবো যে এই মার্কিউরি ক্লোরাইড হলো একটি জারক পদার্থ। বিক্রিয়ার সময় জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, আর এইটা হলো বিজারক পদার্থ। এই যে এই মার্কারি, এটা হলো বিজারক পদার্থ। তোমরা এইভাবে এগুলো চিহ্নিত করে দিতে পারো। এই বিক্রিয়ায় মার্কিউরি ক্লোরাইড একটি ইলেকট্রন গ্রহণ করেছে। মার্কিউরি ক্লোরাইডে থাকা যে এই মার্কারি একটি ইলেকট্রন গ্রহণ করে মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে। এখানে কিন্তু মার্কিউরিক আয়ন আর এখানে হলো মার্কিউরাস আয়ন। এখানে যদি আমরা চিন্তা করি যে এখানে এই মার্কারি মৌলটা ছিল, এই মৌল একটা ইলেকট্রন দান করেছে। আমরা ডান দিকে পজিটিভ দিয়ে যদি লিখি তাহলে এটা ইলেকট্রনের দান বুঝাবে, আর এই বাম দিকে যদি পজিটিভ দিয়ে লিখি তাহলে ইলেকট্রনের গ্রহণ বুঝাবে। এইটা হলো এই মার্কারি একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মার্কিউরাস আয়ন উৎপন্ন করেছে। আপনারা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটাই লাস্টলি মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে। তবে একটা মার্কিউরিক থেকে মার্কিউরাস হয়েছে, আর একটা সিম্পল মার্কারি পরমাণু থেকে মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে। এইখানে এটা হচ্ছে বিজারণ ঘটেছে আর এখানে জারণ ঘটেছে। কারণ হচ্ছে এটা বিজারক এর জারণ ঘটে, আর এটা হচ্ছে জারকের বিজারণ ঘটে।
তো আমরা দেখতে পেলাম তাহলে এটাতে জারণ ঘটে বিজারণ ঘটেছে, এটাতে বিজারণ ঘটেছে আর এটাতে জারণ ঘটেছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে, এখানে চার্জের হ্রাস বৃদ্ধি ঘটেছে, তাই আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা আসলে একটা জারণ বিজারণ বিক্রিয়া। তোমরা একটু সাজিয়ে লিখবে এই কথাগুলো। আমি আবারও বলছি প্রিয় শিক্ষার্থী, মার্কিউরিক ক্লোরাইড মার্কারির সাথে বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইডে পরিণত হয়। এখানে মার্কিউরিক ক্লোরাইড একটি জারক পদার্থ। মার্কিউরিক ক্লোরাইড এ উপস্থিত মার্কিউরিক আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে মার্কিউরাস আয়নে পরিণত হয়। এই ঘটনাটি হলো একটি বিজারণের ঘটনা। অপরদিকে মার্কারি বা এই মার্কারি পরমাণু, এই পরমাণুটা একটি ইলেকট্রন দান করে মার্কিউরাস আয়নে পরিণত হয়েছে, এটা একটা জারণের ঘটনা। দ্যাট মিন্স এই বিক্রিয়াটাতে বিজারণ এবং জারণ উভয় ঘটনাই ঘটছে, তাই এটাকে আমরা বলতে পারি একটা রেডক্স বিক্রিয়া বা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। এরপরে দেখা যাক আমরা পরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্ন। এখানে এই প্রশ্নটা একটা বড়সড় প্রশ্ন বা একটু বড় করে এটার আমাদের উত্তরটা দিতে হবে। আমরা 2 নম্বর আর 3 নম্বর বিক্রিয়া, প্রথমত আমরা লিখব যে এই প্রথমেতে এই যে 2 নম্বর বিক্রিয়া, 2 নম্বর বিক্রিয়া পূর্ণ করে পাই প্রিয় শিক্ষার্থী। 2 নম্বর বিক্রিয়াটা পূর্ণ করি। দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এখানে এই এক্স যৌগটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই এক্স যৌগটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সাথে উৎপন্ন করছে HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। এখানে 3 অণু পানির সাথে বিক্রিয়া করে 3 অণু হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এই বিক্রিয়াটাতে যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে, তখন এই পানির দুইটা অংশ থাকে, একটা ধনাত্মক অংশ, একটা হাইড্রোক্সাইড ঋণাত্মক অংশ। যদি কোনো যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক অংশ পানির ধনাত্মক এবং ঋণাত্মক অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করে, তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি একটা পানি বিশ্লেষণ বিক্রিয়া, বা এটাকে আর্দ্র বিশ্লেষণও বলতে পারো, অথবা এটা ইংরেজিতে বলা হয় হাইড্রোলাইসিস। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দুইটা অংশ, ধনাত্মক অংশ, ঋণাত্মক অংশ। যখন কোন একটা যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক অংশ পানির ধনাত্মক ঋণাত্মক আলাদা আলাদা অংশের সাথে যুক্ত হয়ে নতুন দুইটা যৌগ উৎপন্ন করে, তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলি পানি বিশ্লেষণ কিংবা আর্দ্র বিশ্লেষণ কিংবা হাইড্রোলাইসিস বিক্রিয়া বলে থাকি। এই বিক্রিয়াটাতে এমনই ঘটছে, এখানে অ্যালুমিনিয়াম পানির ঋণাত্মক অংশ হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করেছে। অন দ্য আদার হ্যান্ড, এই ক্লোরাইড আয়ন পানির হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করেছে। এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলবো পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস বিক্রিয়া। এরপরে দেখো 3 নম্বর বিক্রিয়াটা পূর্ণ করি। 3 নম্বর বিক্রিয়া পূর্ণ করে পাই। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড পানির সাথে জাস্ট যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড ডট 6 মলিকুল অফ ওয়াটার। এই যে ক্যালসিয়াম ক্লোরাইড 6 মলিকুল অফ ওয়াটার, এটা একটা কেলাস বা এটা একটা দানা, বা এটাকে ক্রিস্টাল বলা হয়, তাই না? ক্রিস্টাল। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো আয়নিক যৌগ জাস্ট পানির সাথে যুক্ত হয়ে কেলাস গঠন করে, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় হাইড্রেশন বা জাস্ট পানি যোজন বিক্রিয়া বলা হয়। পানি যোজন বা এটাকে বলা হয় হাইড্রেশন। আবার লক্ষ্য করো, যদি কোনো আয়নিক যৌগ পানির সাথে যুক্ত হয়ে একটা কেলাস গঠন করে, কেলাস গঠনের উদ্দেশ্যে যদি কোনো আয়নিক যৌগ পানির সাথে যুক্ত হয়, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হয় পানি যোজন বা হাইড্রেশন বিক্রিয়া। যেহেতু এখানে ক্যালসিয়াম ক্লোরাইড পানির সাথে যুক্ত হয়ে জাস্ট ক্যালসিয়াম ক্লোরাইড 6 মলিকুল অফ ওয়াটারের একটা দানা গঠন করছে, দানা গঠনের উদ্দেশ্যেই এখানে এই পানির সাথে যুক্ত হয়েছে। এই জন্য আমরা এই 3 নম্বর বিক্রিয়াটাকে বলতে পারি যে পানি যোজন বিক্রিয়া ও হাইড্রেশন বিক্রিয়া। সুতরাং এই আলোচনা থেকে আমরা এটা বলতে পারি 2 নম্বর বিক্রিয়া এবং 3 নম্বর বিক্রিয়ার প্রকৃতি ভিন্ন। 2 নম্বর বিক্রিয়া এবং 3 নম্বর বিক্রিয়া ভিন্ন প্রকৃতির। প্রথম বিক্রিয়া, দ্যাট মিন্স 2 নম্বর বিক্রিয়াটা হলো
আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া, আর 3 নম্বর বিক্রিয়াটা হলো পানি যোজন বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এভাবে একটু উত্তরগুলো তোমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করবে। ধন্যবাদ সবাইকে।